এইবার যদি তোর বউ আবারও মেয়ে জন্ম দেয় তাহলে কিন্তু আমি তোকে আবার বিয়ে দিব, মনে রাখিস। মা, ও এখন প্রেগনেন্ট, এসব শুনলে বেশ কষ্ট পাবে। বোন বলল, তোর বউ কষ্ট পাবে, এতে তুই এত চিন্তিত? আর মা যে একটা আশা করেছে তার কোনো দাম নেই? এত দাম দেখিয়ে কি হবে? এতে কি ওর হাত আছে নাকি? তাহলে তুমি এসব করার জন্য আমাকে ডেকেছো? বলে বের হয়ে যায় রোহান। ডাক্তারের কাছে নিয়ে যেতে দরজা দিয়ে বের হব দুজনে, তখনই নীলিমার শাশুড়ি এসে বলল, শুধু গর্ভবতী হলে হবে না বৌমা, কি হবে সেটা বড় কথা, ছেলে নাকি মেয়ে। আর হ্যাঁ রোহান, বউ গর্ভবতী হলে এত খুশি হবার কিছু নেই। কেন মা, খুশি না হয়ে কি কাঁদবো? আমি ভাবছি গর্ভবতী হওয়ার চেয়ে খুশির সংবাদ একজন নারীর কাছে আর কিছুই হতে পারে না। কিন্তু আমি এই সংবাদে শঙ্কিত। শুধু আমি না, আমার পরিবারের সবাই শঙ্কিত। দরজায় দাঁড়িয়ে শাশুড়ি, স্বামী আর ননদের তর্ক শুনছি। আমার শাশুড়ি চিল্লিয়ে বলল, এবারও যদি বৌমা তুমি আমাকে নাতি দিতে না পারো তাহলে আমি রোহানকে আবারও বিয়ে করাবো। কি অলক্ষী বউ আনলাম গো, আমাদের বংশের বাতি জ্বালানোর জন্য একটা নাতি দিতে পারে না। মুনতাহার বাবা মাকে বোঝানোর চেষ্টা করছে, আম্মা ছেলে হয় না, এতে মুনতাহারের কোনো দোষ নেই। তোমাকে কতবার বলবো, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা মেয়েদের হাতে থাকে না। তুই আর কথা বলবি না বাবা, আমার চুল বাতাসে পাকেনি, আমি এইসব জানি। আরে পাশের বাড়ির ইসলাম সেদিন বিয়ে করেছে, ও বাচ্চা জন্ম দিয়েছে, আর তোর বউ এতদিনেও একটা জন্ম দিতে পারছে না। মা, তুমি বোঝার চেষ্টা করো। পাশ থেকে ননদ মিমেসে বলল, শুধু মাকে বোঝালে হবে ভাইয়া, তুমি একটু বুঝতে চেষ্টা করো। মা তো সত্যি কথাই বলছে, তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে এসব কথা বলছিস বোন। ভাইয়া, প্রশ্নটা শিক্ষিত কিংবা মূর্খ হওয়ার নয়, কিছু জিনিস যুক্তি দিয়ে চলে না। তোর ছেলে না হলে আমাদের বংশ সামনে যাবে কিভাবে? তোদের যা খুশি কর, আমার তো বাড়িতে থাকতেই মন চায় না। শুক্রবারের দিন একটু বাসায় আরাম করব, তা না, সারা দিন ছেলে ছেলে করে মাথার পোকা নাড়িয়ে দিচ্ছে সবাই। বউকে ডাক্তার পরে দেখাবো বলেই আমার স্বামী বের হয়ে যায়। আমিও নিজের রুমের দিকে চলে আসি। মন খারাপ করে খাটে বসেছিলাম, সাথে সাথে শাশুড়ি মা ও ননদ এসে আবারও বলল, দেখেছিস মিম, জানি না তোর বাবা কি দেখে আমার রোহানের জন্য এরকম মেয়ে বউ করে আনলো। আমার ছেলেটা ঘরে একটু শান্তিও পায় না, নিজে তো মরে গেছে আর আমাকে রেখে গেছে এসব দেখার জন্য। তা যা বলেছো মা, বাবা তো সাদা চামড়া দেখেই ছেলেকে বিয়ে করিয়েছিল, না দেখলো গুণ না দেখলো শিক্ষা। খালি এটা, বিয়ের এত বছরে এখনো ভালো করে রান্না পর্যন্ত করতে পারে না। আর তার মা বাবা বিয়ে দিয়ে নিশ্চিত হয়েছে, 2 টাকার জিনিসও দিল না সাথে। কটূক্তি করে মিম বলল, আহা মা, এভাবে বলো না, পরে তোমার ছেলের বউ আবার বলে বসবে আমরা যৌতুক চাই। তার মুখে তো এখন আবার খই ফোটে। একটু গলা উঁচিয়ে আমার শাশুড়ি বলল, কিসের যৌতুক? শ্বশুর বাড়িতে আসার সময় তো মেয়েরা এমনিতেই ঘর সাজানোর জিনিস নিয়ে আসে, এটা আবার যৌতুক কি করে হয়? তোমার যে কথা মা, ঘর সাজানোর জিনিস আনবে? আরে এত বছর ভাইয়ের বিয়ে হলো, একটা ভালো কাপড় দিয়েছে ভাবির বাড়ি থেকে? 2 দে যে কাপড় দেয় মনে হয় ফুটপাত থেকে কিনে এনেছে। মনে আছে বিয়ের সময় তোমাকে দেওয়া শাড়িটার কথা? মনে থাকবে না? 1 ধোয়া দিতেই রং উঠে গেছিল। খালি ওই শাড়ি, যা কাপড় দিয়েছে সব 2 নম্বরই। আমার তো মাঝে মাঝে মনে হয় বিয়ের সময় তোর ভাইকে যে সোনার চেন দিয়েছে সেটাও ইমিটেশনের। তা যা বলেছো, একবার শেখরার কাছে গিয়ে পরীক্ষা করিয়ে নিও যে ঠকবাজ শ্বশুর বাড়ি তোমার ছেলের কপালে জুটেছে। না, আর পারলাম না, দিনরাত এদের কথা শুনতে শুনতে অসহ্য হয়ে গেছি। কত সহ্য করা যায়? এরা কি ভাবে আমি মানুষ নই? আমি ওদের ইগনোর করে বের হয়ে গেলাম রুম থেকে। দিন যায়, আমার কাজ করতে বেশ সমস্যা হচ্ছে, একটা ছোট মেয়ে সামলাচ্ছি।